আসসালামু আলাইকুম দর্শক, শুভরাত্রি। স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান পূর্ণিয়া আপনাদেরকে আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের নিয়মিত আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ করে আমাদের সঙ্গে আছেন গৌতম লাহিড়ী। আপনাকে নমস্কার এবং আদাব জানিয়ে শুরু করছি। দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ভারতের প্রকৃত সাংবাদিক এবং আমাদের বাংলাদেশ ইস্যুতে যার আলোচনা আমাদের দর্শকরা খুবই গ্রহণ করেছেন। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে আলোচনা শুরু। আমরা আজকের এই আলোচনাটি সাজিয়েছি আমরা এই বাংলাদেশে, আমাদের দেশে। আমরা প্রথমে আপনি আমাদের দেশের চ্যাপ্টার নিয়ে খোঁজ রাখেন ভারত থেকে। আমরা খুব স্বস্তির নিঃশ্বাস পেয়েছি গত এক সপ্তাহ ধরে, এবং ইভেন আমাদের রাষ্ট্রপতি তিনিও আজকে তার ইন্টারভিউতে বলেছেন যে তিনি এক সপ্তাহ ধরে ব্রিদিং স্পেস পাচ্ছেন, অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন। সেই স্বস্তির বাংলাদেশ থেকে আপনাদের সাথে আমরা কথা বলতে চাই। আজকে আমরা আলাপ করতে চাই ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা, তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দেখা করেছেন। এর বাইরে একটি সুখবর আমরা জেনেছি যে এই ভারত বাংলাদেশ টানাপোড়েন সম্পর্ক, যেটা ডক্টর ইউনূস সরকারের তৈরি, ইচ্ছাকৃত ভাবে তৈরি, এবং ভারত বাংলাদেশের শুধু রাজনৈতিক সম্পর্ক, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক না, আমাদের এই যে ঐতিহাসিক দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে একটা চির ধরানোর ডক্টর ইউনূসের চেষ্টা, সেইটার পরিপ্রেক্ষিতে শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশের টুরিস্টদের জন্য, সব মানুষের জন্য হোটেল বন্ধ করে দিয়েছিল। আজ দেখলাম যে শিলিগুড়ির হোটেল থেকে তারা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। নিশ্চয়ই এটা একটা স্টেপ, নতুন ডেভেলপমেন্ট। আমরা আলাপ করতে চাই, যেহেতু বাংলাদেশের আপনার অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের মানুষজন ভারতে আছেন, এবং তারা, আমরা শিরোনাম করেছি যে ইউনূসের বিদায় ভারতেও স্বস্তি। কারণ আমরা ভারতের, আমাদের দর্শকরা যারা কমেন্ট করেন, আমরা দেখি যে ভারতেও সার্বক্ষণিক তো একটা, এই পাশের এত দেশ, এত বন্ধুত্বপূর্ণ একটা দেশের সাথে সম্পর্ক এভাবে ডেটোরেট করেছে, তারা নিশ্চয়ই, আপনারা স্বস্তিতে ছিলেন না, এটা স্বীকার করবেন নিশ্চয়ই আপনি। সেই জায়গা থেকে তো ইউনূস বিদায় হয়েছে। তারেক রহমানের হাতে এখন বাংলাদেশ, সেই জায়গায় ভারতীয় স্বস্তি। আওয়ামী লীগ গুনছে ফেরার দিন, গৌতম লাহিড়ীর বিশ্লেষণ। ইউনূসের বিদায়, ভারতেও স্বস্তি, আওয়ামী লীগ গুনছে ফেরার দিন, গৌতম লাহিড়ীর বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এবং এই 18 মাস যে বাংলাদেশে একটা ফ্যাসিবাদী শাসন ছিল, সেটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পরিষ্কার করে দিয়েছেন। ফ্যাসিবাদ শব্দটা ব্যবহার করেননি। রাষ্ট্রপতি যদি খোলা মুক্ত বাতাসের কথা বলেন, তাহলে বুঝতে হবে যে বাকি যা সমস্ত হয়েছিল এতকাল, সেইটা তো আজকে পরিষ্কার হয়ে গেল আর কি। আমি একটা অন্য কথা বলি। প্রথমত, যদি এটা ভারতের রাষ্ট্রপতি যদি এই ধরনের কোনো নাগরিক সম্পর্কে কোনো মন্তব্য করতেন, তো তিনি যদি পদাধিকারী হতেন, তিনি যদি যেকোনো পদে যদি থাকতেন, তাহলে তাকে বরখাস্ত করা হতো। আর যদি তাও নয়, তাহলে তাকে গ্রেপ্তার করা হতো। কারণ দেশের ১ নম্বর নাগরিক, তিনি অভিযোগ করছেন যে দেশের রাষ্ট্রপতিকে তিনি হেনস্থা করেছেন। ফলে বাংলাদেশের ক্ষেত্রে হবে কি হবে না আমি জানি না। কিন্তু ইউনূসের গ্রেপ্তার হওয়াটা, মানে এর দ্বারা কিন্তু স্বাভাবিক পরিণতি। মানে আমার যেটা, ভারতে যেরকম রাষ্ট্রপতিরা অতীতে বিভিন্ন মন্ত্রী সম্পর্কে মন্তব্য করেছেন, মন্ত্রীদেরকে বরখাস্ত করা হয়েছে মন্ত্রিসভা থেকে। গ্রেপ্তার করা হয়নি, কিন্তু বরখাস্ত করা হয়েছে। এমনকি জয়িল সিং এর সময়ও তিনি এক মন্ত্রীকে বিরুদ্ধে মন্তব্য করেছেন, রাজীব গান্ধী, তার সঙ্গে রাষ্ট্রপতির কিন্তু সম্পর্ক ভালো ছিল না। তাও তিনি কিন্তু তাকে বরখাস্ত করেছিলেন। এরকম ভারতে কিন্তু বহু উদাহরণ আছে। রাষ্ট্রপতি যদি অসন্তোষ প্রকাশ করেন, তাহলে কিন্তু সেই ব্যক্তি বা সেই তিনি যে পদেই থাকুন, তাহলে তার সম্পর্কে ব্যবস্থা নিতে বাধ্য। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমি জানি না কি হবে না হবে, বলতে পারব না। ফলে এই যে মুক্ত বাতাসের বিষয়টা, এটা ঘটনা যখন রাষ্ট্রপতি বলছেন, তখন নিঃসন্দেহে এটা খুব মানে চিন্তাজনক বিষয়। এবং আমার যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে হয়তো অনেকের একটা জল্পনা ছিল যে ইউনূস হয়তো পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। কিন্তু আজকে দেখুন, মানে রাষ্ট্রপতি এই কথাগুলো বলছেন, এবং তিনি সেই রাষ্ট্রপতি ইন্টারভিউতে তিনি অনেক বিষয়ে বলেছেন, যেগুলোতে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব সম্পর্কেও বলেছেন যে তাদের কনফিডেন্স তিনি এনজয় করেন। সেনাবাহিনীর কনফিডেন্স তিনি এনজয় করেন। এবং সেই কথাটা বলার, এবং তাকে যে সংবাদপত্রে যে দিলেন, সাক্ষাৎকার দিলেন, সেটা সবটাই যে একেবারেই কোনো অগোচরে ঘটেছে বলে আমার মনে হয় না। তিনি একটা বার্তা হয়তো দিতে চাইছিলেন। ফলে এক্ষেত্রে এরপরে আমার মনে হয়, আমি ইউনূসের ক্ষেত্রে কি ব্যবস্থা হবে সেটা পরের কথা। কিন্তু ইউনূস পরবর্তী রাষ্ট্রপতি আর হতে পারবেন না। এটা আজকে নিশ্চিত করে দিয়েছেন শাহাবুদ্দিন। তিনি থাকুন বা না থাকুন, তিনি হয়তো বিদায় নেবেন, এবং তার সাংবিধানিক নিয়ম অনুসারে বিদায় নেবেন। সে কথাও বলেছেন।
এটা এক, এবং দ্বিতীয়ত হচ্ছে নিঃসন্দেহে ইউনূস থাকাকালীন ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমাগত অবনতি ঘটছিল এবং তিনি যে ধরনের মন্তব্য, এমনকি তার শেষ বিদায়ী ভাষণেও তিনি ভুলেও সেভেন সিস্টার্স এর কথা ভুলতে পারছেন না। তিনি সেখানেও উল্লেখ করেছেন। এখন কি করা যাবে আরকি? এখন তিনি যেখানে আছেন আমার তো মনে হয় ১ম বর্তমান যে সরকার তার উচিত যে ১৮ মাসে তিনি কি কাজ করেছেন, তার চুক্তিগুলো কি ছিল? তাদের তো অভিযোগ ছিল শেখ হাসিনা দেশকে বিক্রি করে দিয়েছেন। তো তিনি যে দেশকে কিভাবে বিক্রি করে দিলেন যুক্তরাষ্ট্রের কাছে, সেটা তো বাংলাদেশের আজকে সব সংবাদপত্র লিখতে শুরু করেছে। একজনও নয়। মানে ১ম এ একজন লিখেছিল, তারপরে আরো অনেকে লিখছে। আজকে আরো অনেকগুলো সংবাদপত্রে আমি দেখলাম যে এই ট্রেড ডিল ইউএস এর সাথে সেটা কিভাবে বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করবে। তো যিনি বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করছেন এবং যেটা বাংলাদেশীরা বলছেন, তার কাছে কেন জবাব চাওয়া হবে না? ফলে এই ভদ্রলোকের চেহারা এবং মুখোশ উন্মোচিত হয়েছে আজকে। আর আপনি যেটা বললেন ভারতের স্বস্তি, মানে ভারতের স্বস্তি এই কারণে যে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তার ক্ষেত্রে যেটা সর্বশেষ ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা দেখা করেছেন। আমরা শুনলাম যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন ভারতবর্ষে। তিনি যেখানে কবে আসবেন সেটা এখনো ঠিক হয়নি। কিন্তু হয়তো খুব তাড়াতাড়ি ঠিক হতে পারে আরকি। ফলে সম্পর্কটা স্বাভাবিক করা এবং কয়েকটি জায়গায় আগরতলা, কলকাতা, ঢাকা বাস সার্ভিস চালু হওয়ার বিষয় শোনা যাচ্ছে এবং ভিসা সংক্রান্ত বিষয় শিথিল হতে পারে। কারণ আপনি একটা জিনিস দেখবেন, প্রণয় বর্মার কথায় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে ভারতের হাই কমিশনার। আমরা সম্পর্কটা মানুষের সাথে মানুষের করতে চাই। মানুষের সাথে মানুষের পিপলস টু পিপলস কনট্যাক্ট যেটাকে বলা হয়, সেটার কিন্তু সর্বপ্রথম দিক হচ্ছে ভিসা উন্মুক্ত করা। এবং সেটা যদি হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের বহু মানুষ কিন্তু উপকৃত হবেন। আ একই সঙ্গে আমি বলব ভারতেরও বহু ব্যবসায়ী তারা উপকৃত হবেন, যে কারণে শিলিগুড়ির ব্যবসায়ীর কথা আপনি বললেন। তারা অতীতে ইউনূস থাকাকালীন যে সিদ্ধান্ত নিয়েছিলেন, ইউনূস চলে যাওয়ার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। সুতরাং ইউনূসের জামানাটা ভারত বাংলাদেশের সম্পর্কে একটা কালো অধ্যায় ছিল। এইটা যে সকলে বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন, এর জন্য বাংলাদেশের মানুষকেই অভিনন্দন জানানো উচিত। এবং তাদের কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তারা যেভাবে একটা গণতান্ত্রিক দলকে ক্ষমতায় আনিয়েছেন এবং কোনো চরমপন্থা দলকে আনেননি, এবং এটা বাংলাদেশের মানুষের যে তাদের যে সংবিধানের প্রতি দায়বদ্ধতা, সেটা তারা কিন্তু প্রমাণ করেছে নির্বাচনের মাধ্যমে। ফলে আমার ধারণা ভবিষ্যতে এই সম্পর্ক আরো অনেক উন্নত হবে। আর ৩য় কথা আপনি শিরোনামে বলেছেন আওয়ামী লীগের ফেরা। আওয়ামী লীগের ফেরার ক্ষেত্রে আমার মনে হয় মানে অনেকেরই ধারণা যে কালকেই ফিরবে। এরকম নয়। আমার ধারণা যে আ যেটা ১ম কথা তারেক রহমান যেটা বলেছিলেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার, তিনি কোন রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা আরোপ করায় বিশ্বাস করেন না। তিনি সেটা কিভাবে আরোপে মানে কিভাবে তিনি বাস্তবায়ন করবেন সেটা তিনিই জানেন, কবে করবেন সেটা তিনিই জানেন। ফলে আমার ধারণা প্রথমত নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়াটা জরুরি। কারণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে যদি বিএনপি সরকারকে আগামী ৫ বছর যদি স্থায়িত্ব দিয়ে রাজনীতি করতে হয় এবং সরকার চালাতে হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু চরমপন্থাদের বিরুদ্ধে একটা স্পষ্ট অবস্থান নিতে হবে। এবং সেই অবস্থানটা কিন্তু নিতে গেলে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে চরমপন্থারা সেই শূন্যস্থানটা অধিকার করবে। সেই কারণে আমার ধারণা আওয়ামী লীগকে একটা স্থান দেওয়াটা জরুরি বিএনপির স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে। এবং আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, খুব চমৎকার লেগেছে যেটা হচ্ছে যে ২ টি বক্তব্য বলে শেষ করি ১ম পর্যায়ে। ২১শে ফেব্রুয়ারিতে তারেক রহমান যে ভাষণ দিয়েছেন তিনি বাঙালি জাতির কথা বাঙালি শব্দটা ব্যবহার করেছেন। এটা খুব একটা উল্লেখজনক দিক। এবং শাহাবুদ্দিন যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু জুলাইয়ের কথা বলেন তার বিবৃতিতে। এবং মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে আর কোন যুদ্ধের শহীদদের তুলনা করা যায় না। ফলে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে যে বিষয়গুলো খুবই ইতিবাচক ঘটনা এবং যেটা যে মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ তৈরি হয়েছিল সেটার কথাই বেশিরভাগ মানুষ ভাবছেন। ফলে সম্পর্কটা আমার ধারণা অনেক দৃঢ় হতে পারে এবং
পর্যায়ক্রমে আওয়ামী লীগ নিশ্চিতভাবে তারা এখনো হয়তো স্বেচ্ছায় তারা অনেকে দপ্তর খুলে ফেলেছেন। কোথাও, কোথাও হামলা হচ্ছে খবরও পেয়েছি। হামলা হওয়াটা অনুচিত। ১ম পর্যায়ে এসে আমি বলব যে নিষেধাজ্ঞা প্রত্যাহার। তারপরে হচ্ছে যাদের বিরুদ্ধে মামলা আছে যে মামলাগুলোকে প্রত্যাহার এবং পরবর্তীকালে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে এটা ধরে নিয়ে করতে হবে যে আগামী ৫ বছর কিন্তু বিএনপি রাজত্ব করবে। এটা ধরে নিয়ে করতে হবে। আমাদের দেশে একটু আশার আলো আছে। আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আজ বলেছেন যে জুলাইয়ে যেসব আহ, আজে বাজে মামলা হয়েছে সেসব পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো তদন্ত করার জন্য। এবং আমরা মোটামুটি আজকে আমরা দুইটা আলোচনায় আমাদের চ্যানেলে আমরা বলেছি যে আগামী ১-২ সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নেতা ইতিমধ্যে টুকটাক করে জামিন পাচ্ছে। জামিন জিনিসটা বাংলাদেশে সোনার হরিণ হয়ে গিয়েছিল। এইটা একটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যেটা জরুরি, এটা বাংলাদেশে শুরু হয়েছে। দাদা আমি আগ্রহী, আমি আজকে আলোচনা খুব লম্বা করবো না, আপনার কাছ থেকে আমাদের হেডলাইনে যে ইস্যুটা আছে সেটুকুর মধ্যেই থাকবো। আওয়ামী লীগের যেহেতু দেশে কোনো কর্মকাণ্ড নাই, কিন্তু মানুষের জানার আগ্রহ আছে, জানার স্বাধীনতা আছে, আমাদের সাংবাদিকদের জানানোর স্বাধীনতা আছে, যেটা ইউনূস আমলে রোধ করা হয়েছিল। আমাদের দেশে যেহেতু জানার সুযোগটা কম, আওয়ামী লীগ কি করছে ম্যাক্সিমামই যেহেতু নেতৃত্ব আপনাদের ওখানে, আমরা শুনছি যে আওয়ামী লীগের যেহেতু সভানেত্রী শেখ হাসিনা, তার মামলার ফাঁসির রায় হয়েছে যেভাবেই হোক, সেই ট্রাইব্যুনাল নিয়ে বিতর্ক আছে। ট্রাইব্যুনাল প্রসিকিউটর জানেন যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনাদের আনন্দবাজার দেখলাম আজকে হেডলাইনই করেছে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে প্রসিকিউটর তাকে সরানো হয়েছে। তো শেখ হাসিনা আসার টাফ বাংলাদেশের পাবলিক পারসেপশন আছে। শেখ হাসিনা কি তার অল্টারনেটিভ কোন রাজনৈতিক ব্যক্তি চিন্তা করছেন? আমরা অনেকের নাম শুনছি যে সে কারাগারে যারা আছে, এরকম কোন খবর কি আপনার কাছে আছে? প্রথম আমি জানতে চাই আপনার কাছে। বিভিন্ন আলোচনা এরকম নেই যে তা না, আলোচনা এ সমস্ত হয়েছে, এগুলো ঘটনা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার ধারণা যে আমি জানি না সেটা এখনো বলতে পারব না। আমার ধারণা এখনো পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি শেখ হাসিনা। ফলে তিনি যদি কোন সিদ্ধান্ত নেন, তাহলে তাকেই নিতে হবে সিদ্ধান্তটা। অন্য কেউ তো নেবেন না। কিন্তু এখনো সেরকম কোনো আমি কোনো অবস্থা আমি আপনাকে তো সে কথাই বললাম যে এখন আপাতত যে ধাপগুলো, যে পর্যায়গুলো, নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারপরে হচ্ছে জামিনে মুক্তি হওয়া, তারপরে হচ্ছে সব শেষে হচ্ছে শেখ হাসিনার ফেরাটা সব শেষ। শেষের বিষয়। সেটা ১ম বিষয় নয়। তার আগে আপনি বলছেন যে আওয়ামী লীগের কোন নেতৃত্ব কাঠামো পরিবর্তন হবে কি হবে না, এই প্রশ্ন যেগুলো আছে, সেগুলো এখনো আমার মনে হয় না যে কোন সিদ্ধান্ত হয়েছে যে শেখ হাসিনা, কারণ যারা নেতৃবৃন্দ দেখা করেছেন তারা কিন্তু সেই পুরনো নেতারাই। তারা কিন্তু কেউ বলেননি যে শেখ হাসিনার বিকল্প কোন নেতা এই মুহূর্তে হওয়া উচিত বা হওয়া প্রয়োজন। আলোচনা করেছেন। একটা কথায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। শেখ হাসিনার পুত্র তিনি বলেছিলেন যে, "মা অবসর নিতে পারেন। বয়স হয়ে গিয়েছে।" ইত্যাদি, ইত্যাদি। না, আমি যতটা খবর নিয়ে জেনেছি তিনি অবসর নেওয়ার কথা কোনো কিছু ভাবছেন না। তবে এটা ঘটনা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ন্যাচারালি নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব গেছে। সেক্ষেত্রে নতুন প্রজন্ম সামনে আসতেই পারে, এগিয়ে আসতেই পারে। কিন্তু আমি এই মুহূর্তে যেহেতু ইউনূস নাই এবং খালেদা জিয়াও নাই। ফলে সে অর্থে শেখ হাসিনার মানে নিজস্ব প্রতিদ্বন্দ্বী বলতে যাদের বোঝায়, সেই প্রতিদ্বন্দ্বীরা নেই আর ময়দানে। ফলে আমি এই ব্যাপারে কোনো সুনিশ্চিত কোনো সংবাদ আপনাকে দিতে পারবো না, মানে বলতে পারবো না। কিন্তু আমার এখনো পর্যন্ত সর্বশেষ আমি যেটা জানি যে এখনো পর্যন্ত শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগ কিন্তু ভেবে রেখেছে শেখ হাসিনা। বাইরে কাউকে ভাবা হয়নি এখনো। আমি এই গতকাল শেষ করবো ভিন্ন একটি প্রসঙ্গ দিয়ে। তার সে একটা প্রসঙ্গটা বড় হচ্ছে যুক্তি না, তার একটা বড় যুক্তি আমি দিতে চাই। যুক্তিটা এই যে শেখ হাসিনা যদি আজকে সরে যান, তাহলে প্রথমত তার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়ে থাকে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। আজকে তিনি যদি দায়িত্ব থেকে সরে যান, তাহলে বলা হবে তিনি দলীয় দায়িত্ব থেকেও পালিয়ে গেলেন। সেই অভিযোগ তিনি কেন মাথায় নেবেন? মাথায় নেওয়ার তো প্রশ্ন নেই কোনো। এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে অনেকগুলো ঘটনা ঘটছে, সেগুলো সবটা প্রকাশ্যে বলা মুশকিল সময়, এমনকি সামরিক বাহিনীর মধ্যেও। ফলে সেগুলো প্রকাশ্যে আলোচনা করা অসুবিধা আছে। কিন্তু আমি বলছি যে পরিস্থিতির একটা স্বাভাবিক পরিবর্তন ঘটছে এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিবর্তন ঘটবে, কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে নয়।
আমি সবশেষ একটা বিষয় আপনার সঙ্গে আলোচনা করতে চাই, শেয়ার করতে চাই। সেটা হলো বাংলাদেশে পলিটিক্সে গত প্রায় 20 বছর ধরে একটা বিষয়ে আলোচনা হয়েছে, -2। -2 বলতে বোঝানো হতো শেখ হাসিনা এবং খালেদা জিয়া। নেচারালি এটা এখন ব্যর্থ হয়েছে। খালেদা জিয়া বলতে খালেদা জিয়ার পরিবার, খালেদা জিয়া ইনক্লুডিং তারেক রহমান, -2 ফর্মুলাতে তারেক রহমান সহ মাইনাস ছিল, কিন্তু সেই তারেক রহমান এখন মেরাকেলি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সব জায়গায় এখন তার তার অবস্থান। তো সেই জায়গা থেকে -2 পুরোপুরি কি -2 ফর্মুলা, এটার যারা মেকানিজম তারা কি পুরোপুরি ব্যর্থ হলো? যেখানে ভারতের কথাও শোনা যায় যে ভারত কখনো কখনো -2 কে পেট্রোনাইজ করেছে। সেক্ষেত্রে এটা কি টোটালি ব্যর্থ হলো এখন? মানে বাংলাদেশের মানুষ এই -2 যন্ত্রণা থেকে মুক্তি পেল কিনা? না, না, প্রথম কথা হচ্ছে আমি এটা আপত্তি করব যে ভারত কখনো -2 চায়নি। কারণ প্রণব মুখার্জির সক্রিয় হস্তক্ষেপে 1/11 এর সময় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার ব্যবস্থা করা হয়েছিল। সুতরাং -2 র কথা নয়, এবং এমনকি সেই সময় খালেদা জিয়াও যখন জেলবন্দী ছিলেন তখন তো প্রণব মুখার্জি আমেরিকা এবং সকলের সঙ্গে কথা বলেছিলেন। এমনকি তখনকার সেনাপ্রধান কথা বলেছেন দুজনকেই মুক্তি দেওয়া উচিত। কারণ ভারত বিশ্বাস করত বাইপার্টিসান পলিটিক্স। ১ নম্বর। দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন যে -2 যারা চাইতেন আজকে তিনি মাইনাস হয়ে গেছেন। আচ্ছা, -2 র প্রবক্তা তিনি ডক্টর ইউনূস। তিনি নিজেই মাইনাস। ফলে এখন -2 টা আপনি যাকে তারেক জিয়াকে, তারেক রহমান ক্ষমতায় আসলে তার -2 হলো না। এখন শেখ হাসিনা, খালেদা জিয়া নেই, শেখ হাসিনাও যদি না থাকেন সেক্ষেত্রে তারেকের পরিবর্তে জয় এলো বা পুতুল এলো সেটা ভাবা যায়। কিন্তু তারা ছিল -2 আইডিয়াটা ছিল যে কি আইডিয়া ছিল? আইডিয়াটা ছিল একটা অরাজনৈতিক নেতৃত্ব। ইউনূসের বিদায়ে ভারতেও স্বস্তি, আওয়ামী লীগ গুনছে ফেরার দিন। নেতার নাম নিয়ে নয়। আওয়ামী রাজনৈতিক বিবর্জিত একটা ব্যবস্থা। সেটা চেয়েছিলেন অনেকে। তার প্রবক্তা ছিলেন ইউনূস। তিনি তো অনেক বিবৃতি ইত্যাদি দিয়েছেন সেই বিষয়ে। সৌভাগ্য বাংলাদেশের মানুষ তাকেই আজকে মাইনাস করে দিয়েছেন। এটা বাংলাদেশের মানুষের এইজন্য অভিনন্দন প্রাপ্য। কারণ তারা রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসছে। হ্যাঁ, বলুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ আজকের মতো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আজকের মতো কিছু লাইন করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এসব আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাদের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।